তোহা জানিস, শুনলাম তোর স্বামী নাকি বোবা। চাচাতো বোন সুমাইয়াপুর বলা কথাটা শুনে আমার তেমন ভাবাবেগ হলো না। আমার ঠোঁটের কোণে তখনও সূক্ষ্ম হাসি বিদ্যমান। এই মানুষটার হাত ধরে যখন আমি মুক্তির পথে পা বাড়াবো, তখন তার দোষ ধরে আমার কি লাভ? সে আমাকে মুক্ত করে নেবে এই নরক থেকে। অবশেষে সৎ মায়ের কবল থেকে রক্ষা পাবো, কথাটা ভাবলে মন অদ্ভুত একটা শান্তি মিলে। তবুও কৌতূহল দমাতে না পেরে সুমাইয়াপুকে বলি, তুমি জানো কিভাবে আপু? আরে তোর জামাইকে যখন কবুল বলতে বলেছে, কবুল বলে নাই। এই বাড়িতে আসার পর তার মুখ থেকে একটা কথাও বের হয়নি। তোদের এখন কোর্ট ম্যারেজ হয়েছে। আইনগত দিক থেকে তোরা স্বামী স্ত্রী হলেও ইসলামিক দিক থেকে না। মুচকি এসে কথাটা বলে সুমাইয়া আপু যেন আমার স্বামী বোবা। এই কথাটা শুনে সে খুব খুশি। অবশ্য খুশি হলেও হতে পারে এই দুনিয়ায় আমার ভালো যে কেউ দেখতে পারে না, তা জানা আছে আমার। আপু এই কথাটা শুনে অবাক হইনি আমি। একটু হলেও ধারণা আছে যে মানুষটা আমাকে বিয়ে করবে, সে কখনো নিজের ইচ্ছেই বিয়েটা করবে না। তাই হয়তো কবুল বলার সময় কোনো কথা বলেনি সে। তাই সবাই হয়তো ভেবে নিল সেই মানুষটা বোবা। এসব এখন আর আমাকে ভাবায় না। আমি শুধু এখন একটা কথাই ভাবতে থাকি সারাক্ষণ, কখন মুক্তি পাবো এই বাড়ি থেকে। দিনের প্রথম প্রহর, ডাকডাকা পড়ে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি আমি। ঘর উঠান ঝাড়ু দিয়ে মাটির চুলায় রান্না বসে। একটু পরে উঠে সবাই নাস্তা করে তার আয়োজন করছি আমি। রান্না যখন শেষ পর্যায়ে তখন পাশের বাড়ি ঋতুর আম্মু আসে। এসে আমার পাশে বসে একগাল হেসে বলে, আম্মা যান, চাচিরে এক বোতল সয়াবিন তেল দাও। তোমার চাচা আইস বিকালেই নিয়ে আসবে, তখন চাচি দিয়া যামু। চাচির কথা শুনে ভয়ে ভয়ে তাকাই তার দিকে। তেল দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু যখন তেল দেওয়ার কথা সৎমা শুনবে তখন আমার পিঠে ছাল তুলবে। তাই আমি আমতামতা করতে থাকি। চাচি হয়তো আমার মনের কথা কিছুটা আন্দাজ করতে পেয়েছে, তাই বলে, তুমি চিন্তা কইরো না আম্মা, কেউ জানবে না। চাচি কাউরে জানাবো না, খুব দরকার যে আম্মা। তখনও ঘুমে বিভোর, তাই আমি কিছু না ভেবেই তাকে তেল দিয়ে দেই। রান্নার শেষে টেবিলে সবকিছু গুছিয়ে রাখি। তার কয়েক ঘন্টা পর আব্বা নাস্তা করে দোকানে চলে যায়। তুলি তুহানকে নিয়ে আম্মা স্কুলে যায়। তাই এই ফাঁকে সবকিছু গুছিয়ে নাস্তা করতে বসি আমি। এক টুকরো রুটি ছিঁড়ে মুখে তুলবো, তখনই হঠাৎ আম্মা আসি আমার চুলে মুঠি ধরে কয়েক ঘা লাগিয়ে দেয়। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। কেন মারছে সে আমার কথাটা একটু হলেও আন্দাজ করতে পারছি ইতিমধ্যে। তাও কাঁদলেও এখন আর চোখ থেকে পানি পড়ে না। কাঁদতে কাঁদতে দু চোখ ক্লান্ত আজ। আম্মু কয়েকটা গালি দিয়ে বলে, সংসারে চাল তেল কি তোর নাগর কিনে দেয়? তোর সাহস হয় কি করে বাহিরের মানুষকে তেল দেওয়ার? নিজেই তো বাপের ঘাড়ের উপর বসে খাচ্ছিস, পেট ভরে না। মানুষকে খাওয়াচ্ছিস কেন? আপদটা বিদায় হয় না, ঘাট থেকে নামবি কবে তুই? বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। ভাঙা চেয়ারের কোণে লেগে তখন কপালে থেকে কয়েক ফোঁটা রক্ত গাল বেয়ে অবহেলায় নিচে পড়ে যায়। আমার গালাগালি করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। কোনো মতো শরীরটাকে টেনে রুমে গিয়ে শুয়ে পড়ি আমি। এরপর আর কিছুই মনে নেই। যখন চোখ মেলে তাকাই তখন চারদিকে থেকে আম্মার বকাবকি আওয়াজ কানে আসে। একটু কান খাড়া করে শুনে দেখি আমাকেই বকছে। এখন দুপুরের রান্না বসাইনি, তাই হয়তো বকছে। শুয়ে পড়ার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল করিনি। তাড়াহুড়া করে উঠে মুখে পানি ছিটা দিয়ে চুলায় রান্না বসাই। তাড়াহুড়া করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলি। না চাইতেও মুখ থেকে মৃদু চিৎকার বের হয়। দাঁতের দাঁত চেপে সে ব্যথা হজম করে নেই। হঠাৎ উঠোনে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আমি হুড়মুড় করে রান্নাঘর থেকে বের হয়ে আসি। এসে দেখি দুজন মধ্যবয়স্ক লোক আম্মার সাথে তর্ক করছে। ভালো করে পরখ করে দেখলাম না, এদের কাউকে আমি কখনো দেখিনি। তাদের চালচলন একটা শহরে ভাব আছে। বাইরে আসতে একজন নজর আমার দিকে পড়ে। লোকটা আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে কোমল সুরে জিজ্ঞেস করে, ভদ্রলোকের কথা শুনি আমি পিট পিট করে তার দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ায় হ্যাঁ বলি। ভদ্রলোক আমার কপালে শুকনো রক্তের আলতো হাত বুলিয়ে বলে, মহিলাটা তোমার উপর অনেক অত্যাচার করে, তাই না মা? আমি অবাক দৃষ্টিতে লোকটার দিকে তাকাই। লোকটাকে চিনতে পারছি না আমি। আম্মা যতই খারাপ হোক, অপরিচিত কোনো লোকের সামনে আমি কখনো তা প্রকাশ করব না। তাই লোকটাকে বলি,
জি না আঙ্কেল, আপনি হয়তো ভুল বুঝছেন। আমার কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে বলে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি মামুনি। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমরা নিয়ে যেতে এসেছি তোমাকে এখান থেকে। ভদ্রলোকের কথা শুনে আমি অনেক খুশি হই। এই বাড়ি থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি তা কেবল আল্লাহই ভালো জানে। পরক্ষণেই মনে হয় এই দুইটা মানুষকে আমি চিনি না, আম্মাও যেতে দেবে না কখনো। আমার ভাবনার মাঝে আম্মা চেঁচিয়ে বলে ওঠে, এই এই কারা আপনারা? আপনাদের না চলে যেতে বলেছি? লজ্জা করে না অপরিচিত মানুষদের বাড়িতে বয়ে এসে এমন করতে? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তুহা কোথাও যাবে না, সম্পর্কহীন মানুষদের সঙ্গে তো একেবারেই না। আমার কথা শুনে দ্বিতীয় ভদ্রলোক মুচকি এসে বলে, তোহা মামুনি, তুমি একটু ঘরে যাও, তোমার মায়ের সাথে একটু কথা আছে। লোকটার কথা শুনে আমি অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাই। বুঝতে পারলাম এইখানে সমস্যাটা মূলত আমাকে নিয়ে, তাদের মাঝে তর্কাতর্কি আমাকে নিয়ে হচ্ছে। আমার মনে তখনও একটা কথা চলছিল, আমি হয়তো মুক্তি পাবো এই নরক থেকে, মুক্তির স্বাদ হয়তো আমি নিতে পারবো। ঘরে আসার পর কি হলো আমি কিছুই জানি না। একটু পর আম্মা এসে আমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললে পরে নিতে, আজ নাকি আমার বিয়ে। আমি অবাক হয়ে আম্মারকে প্রশ্ন করতে যেতেই ধমক দিয়ে ওঠে আমাকে। তাই আর সাহস হয়নি কিছু বলার। তবুও আমি হতে চাইনি, কারণে চড়থাপ্পড় খেতে হয়েছে অনেকবার। আব্বাকে দোকান থেকে ডেকে আনার জন্য লোক পাঠানো হয়েছে। আব্বা আসার পর একদম সাদামাটা করে ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন হয় আমাদের। অদ্ভুত হলে সত্য, আমার বিদায়ের সময় একটু কান্নাও করিনি আমি। তুই আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। দুলা ভাই, আমার আপারে আপনার হাতে তুইলা দিলাম, আপনি আপার যত্ন নেন কেমন? বলে একজনের হাতে তুলে দেওয়া আমাকে। বলা বাহুল্য তখন লোকটা দেখিনি আমি। একটা মেয়ে একটা স্বামীর হাতে তুলে দেয় তার মা কিংবা বাবা, আর আমার দায়িত্ব পালন করছে একটা 10 বছরের বয়সী মেয়ে। কি অদ্ভুত! নিজের ভাগ্য ভেবে তাচ্ছিল হাসি দিয়ে লোকটার মুখের দিকে তাকায়। লোকটা ভুরু কুঁচকে তাকিয়ে আছে আমার হাতের দিকে, তাও কোনো কথা বলেনি সে। আমি ভেবে নিলাম লোকটা হয়তো সত্যিই কথা বলতে পারে না। শৈবাল, বৌমাকে নিয়ে গিয়ে গাড়িতে বসাও যাও। শৈবাল নামটা দুবার মনে মনে আওড়ে নিলাম আমি। দ্বিতীয় বদলের কথা বলে আমার স্বামী নামক মানুষটাকে। কথা শুনে উনি তিক না তাকিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যায় গাড়ির দিকে। শেষবারের মতন নিজের জন্মস্থানের দিকে তাকিয়ে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর হয়তো কখনো ফেরা হবে না নিজের গ্রামে। আমাকে গাড়িতে বসিয়ে শৈবাল আমার পাশের সিটে বসে বুড়ো কুঁচকে বলে, মেয়ে, কাঁদছো না কেন তুমি? শৈবালের কথা শুনে চোখ পিট পিট করে তাকায় তার দিকে। লোকটা তাহলে কথা বলতে পারে, আর বাড়ির সবাই কি লোকটার কথা বলতে পারে না? কারণে পৈশাচিক আনন্দ পাচ্ছে ভেবে মনে মনে কিছুটা হাসলাম। লোকটা এখনো আমার দিকে বুড়ো কুঁচকে তাকিয়ে আছে দেখে বলি, কাঁদবো কেন আমি? ওমা, আজ কেন তোমার বিয়ে? সেই হিসেবে তো তোমার কান্না করা উচিত। শৈবালের এই ধরনের কথায় এক মুহূর্তের জন্য আমার মাঝে চঞ্চলতা ফিরে আসে। উৎসুক দৃষ্টিকে তার দিকে তাকিয়ে বলি, আজকে তো আপনারও বিয়ে ছিল, তাহলে আপনি কেন কান্না করছেন না? আমার অদ্ভুত প্রশ্ন শুনে শৈবাল বুড়ো কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলে, অদ্ভুত তো, আমার বিয়ে তো কি হয়েছে? আমি তো আর বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি না, বরং বাবার বাড়ি যাচ্ছে। উল্টো দিকে তোমাকে দেখো। লোকটার কথা শুনে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আছে। কিছু না বলে জানলা দিয়ে বাইরে তাকায়। বাবার বাড়ির যাদের শৈশব ভালো কাটে, যাদের বাবা মা সন্তানের আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, তারাই আপনজন। আপন নিরে ছেড়ে চলে যাওয়ার সময় কান্না করে। অপরদিকে আমি মা হারা মেয়ে। আমার বয়স যখন 4 বছর, তখন বাবা তার প্রাক্তন প্রেমিককে বিয়ে করার জন্য ডিভোর্স দেয় মাকে। আমার দাদি নিজে পছন্দ করে বাবাকে বিয়ে করিয়েছিল। ছেলে এমন কাজ দেখে মানুষটা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ছেলে কোনোভাবেই মানতে পারেনি বুড়ো মানুষটা। ডিভোর্সের পর মা অনেক আকুতি মিনতি করেছিল আমাকে তার সাথে নেওয়ার জন্য, কিন্তু বাবা আমাকে মায়ের সাথে যেতে দেয়নি। বরং মা যখন চুরি করে আমায় খোঁজখবর নিত, আমায় কিছু কিনে দিত, তখন সৎ মায়ের অত্যাচার আমার উপর বেড়ে যেত। এক পর্যায়ে দাদি মায়ের হাত ধরে কান্না করে বলেছিল, রেখা মা, আমার নাতনিটাকে ওরা জ্যান্ত মেরে ফেলবে, তুই ওর সাথে আর দেখা করিস না মা। দেখবি আল্লাহ যদি কখনো চায় তাহলে তোর মেয়ে তোর কাছেই ফিরে যাবে।
মা সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। যাওয়ার সময় অবশ্যই বাবাকে হুমকি দিয়ে গেছিল। বাবার বর্তমান যে মুদি দোকানটা আছে তা সেই সময় মায়ের টাকা দিয়ে কিনেছিল, তাই মায়ের হুমকিতে ভয় পেয়ে যায়। বাবা এখনো আমার পড়ালেখা বন্ধ করেনি। এছাড়া বাকি সব অত্যাচার আমার উপর করেছিল। সে যে কোন দিন তাকে বাবা বলে ডেকেছিলাম তাও মনে নেই আমার। এমনও দিন গেছে সারাদিন কাজ করে একবেলা খেতে দেয়নি আমাকে সৎমা। রাত্রে যখন সবাই মিলে খেতে বসতো তখন তাদের পাশে দাঁড়িয়ে কার কি লাগতো সব গুছিয়ে দিতাম, এগিয়ে দিতে হতো তাদের। অথচ সেই মেয়ের কত রাত যে না খেয়ে ঘুমিয়ে গেছে তার কোনো খোঁজ রাখিনি কেউ। সারাদিন এর সব অভিযোগ মনে পুষে রেখে রাতের আকাশের ওই তারার দিকে তাকিয়ে মাকে খুঁজতাম আর সব অভিযোগ কথা তাকে বলতাম। আচ্ছা, মা কি দেখেছে তার ছোট তুহা কত বড় হয়ে গেছে? আজ তার বিয়ে ছিল। হ্যাঁ মেয়ে, কোথায় হারিয়ে গেলে তুমি? কখন থেকে রাখছো তোমায়? হঠাৎ পুরুষালী কারো কণ্ঠে এমন কথা শুনে চমকে উঠি আমি। ভাবনা থেকে বেরিয়ে আসে আমি পাশে ফিরে তাকিয়ে দেখি শৈবাল আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছুটা হকচকিয়ে যাই। লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? কি হলো? কি বলছে তোমাকে? কি বলছেন? প্রশ্নের পিঠে প্রশ্ন করায় চোখ বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আজব লোকটা বিরক্ত বোধ করছে কেন? আমি তো তাকে জ্বালাতি। তাহলে কিছু খাবে তুমি? না মানে বাবা বললো তুমি নাকি দুপুর থেকে কিছুই খাওনি, আর এখন তো সন্ধ্যা আসছে, এখনো কিছু খাবে না? আজব, শেষে কোনো দিক কেউ আমায় এই কথা জিজ্ঞেস করেছে মনে পড়ছে না। গত 15 বছর হয়তো কেউ জিজ্ঞেসও করেনি। আর এই মানুষটা যার সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে একটা পবিত্র সম্পর্ক তৈরি, সে এখন আমাকে এই কথা জিজ্ঞেস করছে, তাও কত মোলায়েম কণ্ঠে। ভেবে আমার চোখ ছলছল করে ওঠে। মনে পড়ে গত রাতে শেষ খেয়েছিলাম, সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। এত কিছুর ভিড়ে খাওয়ার কথা মাথাতেই আসেনি। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। শৈবাল ড্রাইভারকে গাড়ি থামাতে বলে একটা হোটেলের সামনে। ইতিমধ্যে আমার গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি। অতঃপর আমার দিকে তাকিয়ে বলে, বুঝলাম তুমি স্বল্পভাষী, তাই বলেছি এখানে কথা বলা উচিত, সেখানে কথা বলবে না? কথাটা শুনে আমি অবাক চোখে তাকাই শৈবালের দিকে। মনে পড়ে যায় 15 বছর আগের কথা, যখন মা আমাকে এত বেশি কথা বলার জন্য বাচাল বলতো। তখন বাচ্চাল চঞ্চল ছিলাম। এইসব কিছুই ধোঁয়াশা ঘেরা অতীত ভেবে শৈবালের দিকে তাকিয়ে মুচকি হাসি। লোকটা এখন আমার দিকে তাকিয়ে আছে দেখে কিছুটা অস্বস্তিতে হয়। সে হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরে তাড়াহুড়া করে গাড়ি থেকে বের হয়ে যায়। 10 মিনিট পর ফিরে আসে এক হাতে বিরিয়ানির প্যাকেট, আরেক হাতে এক বোতল পানি নিয়ে। আমার দিকে বিরিয়ানির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, নাও খেয়ে নাও তাড়াতাড়ি। প্রচুর খিদে পেয়েছে। কারণ কোনো বাক্য ব্যয় না করে তার হাত থেকে প্যাকেটটা নিয়ে খেতে শুরু করি। আর চোখে একবার শৈবালের দিকে তাকিয়ে দেখি সে নিউজ ফিড স্ক্রল করতে ব্যস্ত। এদিকে তার হুঁশ নেই। খাওয়া শেষ করে সিটে শরীর এলিয়ে দেই, প্রচুর ক্লান্ত লাগছে। অন্যদিকে কাকুলি আসছে। আমি শৈবালের দিকে তাকিয়ে বলি, ওর কোথায় যাচ্ছি? শৈবাল আমার দিকে একবার আর চোখে তাকিয়ে আবার ফোনে মনোযোগ দেয়। ছোট করে বলে, শহরে। কতক্ষণ লাগবে যেতে? 4 ঘন্টা। 4 ঘন্টা শুনে আমি আটকে উঠি। এত ঘন্টা জার্নি করতে গেলে মরেই যাব হয়তো। গ্রামের বাইরে এতদূর কখনো যায়নি, কিভাবে সম্ভব? 4.5 ঘন্টা পর অবশেষে গন্তব্যে পৌঁছলাম। এর মধ্যে আমার অবস্থা অনেকটা শোচনীয়। 3 বার বমি করেছি। ক্লান্ত হয়ে সিটে হেলিয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাই না। হঠাৎ গাড়ি থেমে যায়, ঘুম ভেঙে যায় আমার। সদ্য ঘুম থেকে উঠে বুঝতে পারি না আমার অবস্থান বর্তমানে কোথায়। অতঃপর পাশের দিকে তাকিয়ে দেখি আমার পাশে শৈবাল বসেছিল। সে ইতিমধ্যে গাড়ি থেকে বের হয়ে গেছে। আমার পাশে এসে গাড়ির ডোর খুলে দেয় দ্বিতীয় ভদ্রলোক, যিনি আমার শ্বশুর। আমার দিকে তাকিয়ে মুচকি এসে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে মা? এসো, বের হয়ে এসো। না আঙ্কেল, সারা রাস্তা তো ঘুমিয়ে এসেছি। আমার কথা শুনে শ্বশুরমশাই মুচকি হাসে, আমার হাত ধরে বাইরে নিয়ে আসে। আমার একটা দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে বাড়ি থেকে এক এক করে সবাই বের হয়ে আসে। অচেনা পরিবেশ, অচেনা মানুষজন দেখে আমি লজ্জায় আর অস্তিত্বে মাথা নুয়ে ফেলি। চলো মামুনি। শ্বশুর মশাই কণ্ঠ শুনে তার দিকে তাকাই আমি। মুচকি হেসে সামনে পা বাড়াতে যেতেই চেনা মুখ দেখে আমি
থমকে যাই। এই মানুষটাকে চিনতে আমার কখনো অসুবিধা হয় না, হওয়ার কথাও না। আমি অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছি। অস্পষ্টে গলা থেকে বেরিয়ে আসছে একটি শব্দ, মা। মায়ের কোলে গুটিসুটি মেরে শুয়ে আছি আমি। একটু পর পর হেঁচকি তুলে কাঁদছি। মায়ের চোখেও পানি। হয়তো এত বছর পর সন্তানকে কাছে পেয়ে আবেগে গা ভাসিয়ে দিয়েছে রেখা বেগম। আমি একে একে এক বিচার দিতে থাকি মায়ের কাছে, আর মা চুপচাপ শুয়ে থাকে আমার এতদিনের জমিয়ে রাখা অভিযোগে। এক মুহূর্তে যেন আমার সব ক্লান্তি উপড়ের ন্যায় উড়ে যায়। চোখে নেমে আসে রাজ্যের ঘুম। বড় জায়ের কথা শুনে চোখ তুলে তাকায় রেখা বেগম। মলিন হেসে বলে, রেখা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা কত শান্তিতে ঘুমাচ্ছে। ডাকতে ইচ্ছে করছে না। তারপর রেখা বেগম মেয়ের ঘুম থেকে উঠানোর জন্য তোহা বলে 2-3 বার ডাকতে আমি হুড়মুড়িয়ে উঠে বসি। আমি এভাবে ওঠায় মা হয়তো কিছুটা ভেবাচাকা খেয়ে গেছে, তাই আমার গালে হাত দিয়ে বলল, মায়ের কথা শুনে পিট করে তাকাই তার দিকে। প্রথমে উঠতে পারি না আমার বর্তমান অবস্থান কোথায়। মাথায় একটু চাপ প্রয়োগ করতেই সবকিছু মনে পড়ে যায়। মা এখনো জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তাই বললাম, হঠাৎ টাকায় ভয় পেয়ে গিয়েছিলাম, সরি আম্মু। আমার কথা শুনে আম্মু হাসে। বিছানা থেকে নামতে নামতে বলল, ইস কি আদুরে ভাব আম্মুর কণ্ঠে। সেকেন্ডের মাঝে আমার চোখ ভিজে ওঠে। ইতিমধ্যে বোঝা গেছে যে আমার এই বাড়িতে ঠিক যতটা অত্যাচার সহ্য করেছি, এই বাড়িতে তার চাইতেও বেশি ভালোবাসা পাবো। এখন থেকে আর সৎ মায়ের চর থাপ্পড় খেয়ে বা চুলের মুঠি ধরে ঘুম থেকে উঠতে হবে না। নিজের আপন মায়ের আদরে গলায় ডাক শুনে ঘুম ভাঙবে আমার। তখন আম্মুর ডাকে এই কারণেই ভয় পেয়ে গেছিলাম। সৎমা কখনো আমায় ঘুম থেকে ডেকে উঠাতো না, নিজে থেকেই উঠতাম। যদি কখনো উঠতে একটু দেরি হতো, তখনই তার মুখ থেকে অসহস্র ভাষায় গালিগালাজ বের হতো, আর তা শুনে ঘুম ভাঙতো আমার। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি সবাই গভীর কোনো আলোচনায় মগ্ন। সিরিয়াস কিছু নিয়ে তার আলোচনা করছে মনে হলো, তাই আমি টেবিলের কাছে যেতে কিছুটা ইতস্ত বোধ করছি। এর মাঝে হঠাৎ শৈবাল নিচু চড়ে চেঁচিয়ে উঠে বলল, বিয়ে করতে বলছো, বিয়ে করেছে, কিন্তু সংসার করতে বলছো কেন? চেনে না জানে না এমন একজনকে বিয়ে করেছে, এখন হুট করে চাইলে কি সংসার করা যায়? আমাকে অন্তত মানিয়ে নেওয়ার সময়টুকু দাও, এর মাঝে আমি আমার পড়াটা কমপ্লিট করি। শৈবালের কথা শেষ হতেই পাশ থেকে একজন ভদ্রমহিলা বলল, আমি কিছু না বলে গুটিসুটি পায়ে এগিয়ে যাই টেবিলের কাছে। আমাকে দেখে তারা আলোচনার মাঝপথেই দমে যায়। হঠাৎ আমাকে 12-13 বছরের একটা ছেলে টেনে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড় করিয়ে বলে, ওই যে ডান পাশের কর্নারে যে বসে আছে সে হলো তোমার শ্বশুর ইউসুফ পাটোয়ারি, তার পাশের জন হলো তোমার আর আমার বাবা দুলাল পাটোয়ারি, আর সর্বশেষে উনি হলেন গিয়ে আমাদের ছোট চাচু নুরাল পাটোয়ারি। ওই যে শৈবল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে উনি তোমার শাশুড়ি সারা পাটোয়ারি, তার পাশের জন আমাদের মম রেখা পাটোয়ারি, ছোটো মা তার বাপের বাড়ি আছে। আর ওই যে নীল টি শার্ট পরা ছেলেটা দেখছো সে হলো তোমার দেওর সৈকত ভাই, এবার অনার্স 3rd ইয়ারে। তোমার পাশের জন হলো তোমার স্বামী ফাওয়াদ পাটোয়ারি শৈবল, এবার মাস্টার্স লাস্ট ইয়ারে। আর দুজন পিচ্চি আছে, ওরা বর্তমানে বাড়িতে নেই। দীর্ঘ বক্তব্যের পর থামলো ছেলেটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। এত পিচ্ছি একটা ছেলে এত কথা বলে কিভাবে আল্লাহ? সবার দিকে তাকিয়ে দেখি সবাই মিটমিটিয়ে হাসছে, শুধু শৈবাল বাদে। সে এক মনে বসে খাবার চিবাচ্ছে, যেন এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আশেপাশে আর একটাও নেই। আমি অবাক হয়ে মানুষটাকে পরখ করছি। গাড়িতে আমার সাথে কত সুন্দর ব্যবহার করলো, এখন দেখে আসার পর থেকে একটা কথা বলেনি আমার সাথে। শৈবালের দিকে থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলি, সবার পরিচয় তো দিলে, তা নিজেরটা বাদ রাখলি কেন? আমার কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। সৈকত ভাইয়া হাসতে হাসতে বলে, ওর নাম হলো ডিস্টার্ব, যার কাজ হলো সবাইকে ডিস্টার্ব করা আর কাজের মাঝখানে ব্যাঘাত ঘটানো, তাই না হিমেল? তার কথা শুনে ছেলেটা ফুঁসে উঠে বলে, এটা কিন্তু ঠিক না ব্রো, আমি কখনো তোমাকে ডিস্টার্ব করি না। এক কথায় বিনিময়ের আরেক কথা, এভাবে দুজন খুনসুটি লেগেই থাকে।
শাশুড়ি মা আমাকে চোখ দিয়ে ইশারা করলো যেন আমি শৈবালের পাশে চেয়ারটাতে বসিয়ে। আমিও তার কথায় দ্বিরুদ প্রকাশ না করে চুপচাপ তার চেয়ারের পাশে এসে বসে পড়ি। আমার কাছে শৈবাল এবার আমার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। আমাকে একজন এদিক থেকে একটা প্রশ্ন করছে, আবার আমি তার উত্তর দিচ্ছি, যার বেশিরভাগ প্রশ্ন সৎমা আর বাবাকে নিয়ে। তারা আমাকে সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছে, কেউ তাদের প্রতিবাদ করছি কিনা এসব প্রশ্ন। কথা বলার মাঝে হঠাৎ তার ভাইয়ারা কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আমার দিকে কেউ তাকিয়ে নেই, কারণ আমি নিচু স্বরে শৈবালকে জিজ্ঞেস করি, আপনি কি বিয়েটা মেনে নেননি? কথাটা শুনে শৈবাল ভুরু কুঁচকে একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে মনোযোগ দেয়। তার কাছ থেকে জবাব না পেয়ে আমি হতাশ হই। মানুষটা কীরকম যেন গিরগিটির ন্যায় পাল্টে গেল হঠাৎ করে। হঠাৎ দুলাল পাটোয়ারির কথা শুনে আমি চমকে উঠে তার দিকে তাকাই, আরেকবার নিজের প্লেটে তাকাই। ইতিমধ্যে পুরো প্লেট বিভিন্ন আইটেম দিয়ে ভরে গেছে, তাই তড়িৎ গতিতে তার দিকে তাকিয়ে দুদিকে মাথা নেড়ে নানা করতে করতে বলি, না না আঙ্কেল, আমি আর কিছু নেব না। আমার কাণ্ডে সবাই হেসে দেয়। ছোট চাচ্চু বলে, আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। কিছু বা বলবো তাকে, শ্বশুরকে বাবা ডাকা বিষয়টা অন্য, কিন্তু নিজের আপন মায়ের দ্বিতীয় স্বামীকে কি করে বাবা বলে ডাকবো? আর তাছাড়া সেই মানুষটাই বা কী ভাববে? আমার এত ভাবনার মাঝে হিমেল বলল, তো হাপু, আমি আমার বাবাকে তোমার সাথে শেয়ার করলাম, তুমিও তাকে বাবা বলে ডাকতে পারো। আমি কিন্তু কখনো আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না, তোমার সাথে করলাম তোমাকে ভালোবাসি বলে। হিমেলের কথা শুনে আমি হেসে ফেলি। আমার কোনো মেয়ে নেই কথাটা কখনো আমি মানিনি মা। কেউ আমাকে কয় সন্তানের পিতা জিজ্ঞাসা করলেই বলতাম আমার এক মেয়ে এক ছেলে। আমি সব সময় মেনে এসেছি আমার একটা ছোট সোনামণি আছে, যাকে সময় হলে নিজের কাছে তুলে নিয়ে আসবো। আর এখন দেখো, সত্যি সত্যি তুলে নিয়ে আসলাম তোমাকে। ওরা তোমাকে আমাদের সাথে দিতে অস্বীকার করার কারণেই তোমাকে বউ হিসেবে এনেছি, নয়তো আমরা কিন্তু তোমাকে মেয়ে হিসাবে নিয়ে আসতে গিয়েছিলাম। যাই হোক, তাতে কি আমার মেয়ে আমার ঘরে ফিরে এলো তো। ইস, মানুষটা কত নির্দ্বিধায় বলে দিল আমার মেয়ে, অথচ যার রক্ত আমার শরীরে বইছে সে মানুষটা কখনো অবধি একটা বার আমাকে আমার মেয়ে বলেনি। ওনার কথা শুনে চোখ অশ্রুরা ভিড় জমালো। অতঃপর অশ্রু লুকানোর জন্য নিজের দিকে তাকিয়ে মনে মনে বেছে নেই নিজের পিতাকে। রক্তর সম্পর্ক দিয়ে কি হবে যদি আত্মার সম্পর্ক না থাকে? খাওয়া শেষে হিমেল আমাকে টেনে নিয়ে আসে, সবার সামনে বলে আসে আমাকে আমার রুম দেখাতে নিয়ে আসছে। ওরে এসব কাজ দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। এদিকে তার যত আজগুবি বকাবকি শেষ নেই। এর মধ্যে জেনেছি ছেলেটা ক্লাস 9-এ পড়ে, কখনো তার একটা গার্লফ্রেন্ডও নাই। এজন্য কিছুক্ষণ দুঃখ প্রকাশ করলো। আমরা দুজনে হাঁটতে হাঁটতে দোতলায় চলে এসেছি। একটা রুম ক্রস করার সময় হঠাৎ দরজা খুলে শৈবাল বেরিয়ে আসে। হিমেলের দিকে তাকিয়ে বলে, যা গিয়ে পড়তে বস। এখানে কি তোর? শৈবালের ধমক শুনে হিমেল আমার দিকে কাঁচোমোচো করে তাকায়। শৈবাল আবারও ধমক দিয়ে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? যেতে বললাম তো। দ্বিতীয়বার ধমক শুনে ছুটে পালাই হিমেল। এতক্ষণ কি হলো সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যখন বোধগম্য হলো তখন আমি তার দিকে তাকিয়ে বলি, এটা কি হলো? ওর সাথে এভাবে কথা বললেন কেন? এরপর আমার দিকে হালকা ঝুঁকে বলে, বিয়েটা আমি মেনে নেয়নি ঠিক, তবে কোনো ব্যাপার না, মানিয়ে নেব এক সময়। রুম জোরে পায়চারি করছি আমি, কিছুতেই ঘুম আসছে না। সারাদিন গাড়িতে ঘুমিয়েছি, তারপর এখানে এসে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন ঘুম আসছে না। কারোর সাথে গল্প করতে পারলে ভালো হতো, কিন্তু কার সাথে গল্প করব? হঠাৎ মাথায় গল্প করার চিন্তা আসায় আমি হতবাক হয়ে যাই। আমি কারোর সাথে গল্প করতে চাইছি, এটা আদৌ বিশ্বাসযোগ্য? আমি তো সেই মেয়ে ছিলাম যে ভোর 5টায় থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতাম। অপ্রয়োজনীয় কাজগুলো সৎমা আমাকে দিয়ে বরাবরই করাতো। মাঝে মাঝে মনে হতো আমি এই বাড়ির বেতনভুক্ত কর্মচারী। এসএসসি পরীক্ষার পর সৎমা তুলি আর তুহানকে পড়াতে বলতো, তাই সন্ধ্যার পর তাদের দুজনকে পড়াতাম। দুপুরবেলা যখন সবাই বিশ্রাম নিত তখন আমি
বসে পড়তাম। রাত জেগে পড়ালেখা করতে পারতাম না। সৎমা বলতো ঘরে লাইট জ্বালালে বিল বেশি উঠবে, তাই লাইট জ্বালিয়ে পড়তে পারতাম না। গ্রীষ্মকালে যখন সবাই ফ্যান চালিয়ে আরাম করতো তখন আমি ভ্যাপসা গরমে পড়ে থাকতাম। এক সময় দেখা যায় আমার রুম থেকে ফ্যানটাও খুলে ফেলা হয়। পুনরো কথা মনে পড়তেই চোখ চিকচিক করে ওঠে। ঘরের দরজা হালকা ফাঁক করে বাহিরে উকি দিয়ে দেখি কোনো ঘরে আলো জ্বলছে কিনা। অতঃপর চোখ পড়ে আমার রুমে। এক রুম পরে লাইট জ্বলছে, রুমটা শৈবালের। তখন ওই রুম থেকে বের হয়ে আমার সাথে কথা বলছিল। রাত প্রায় 2:30 বাজে। মানুষটা এত রাত অবধি জেগে কি করছে দেখার ইচ্ছে জাগলো, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যাই। রুমের সামনে এসে কাঁপা কাঁপা হাতে দরজা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। উকি দিয়ে দেখি সে খাটে সাথে হেলান দিয়ে বসে কোলের উপর একটা বালিশ নিয়ে তার উপরে ল্যাপটপ রেখে কাজ করছে। কানে হেডফোন, তাই দরজা খোলার আওয়াজ হয়তো শুনতে পাইনি। দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আমি ভেতরে যাব কি না, ঠিক কি হবে আদৌ। আমার ভাবনার মাঝে হঠাৎ শৈবাল বলল, উকি ঝুঁকি না দিয়ে ভেতর আসতে পারো। তার কথা শুনে আমি থতমত খেয়ে যাই। এদিক ওদিক তাকিয়ে আস্তে করে ভেতরে গিয়ে খাটের এক কোণায় গিয়ে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে চারপাশটা একটু দেখে নেই। রুমের দেওয়ালে গুলো তো পিঙ্ক কালার, দেওয়ালে শৈবালের কয়েকটা ছবি টাঙানো। রুমটা কিছু অগোছালো, যেমন বিছানার উপর 2টা বই, একটা নোটপ্যাড পড়ে আছে, ঠিক টেবিলের উপর একটা বই পড়ে আছে, ডিবানে একটা টি শার্ট আর তাওয়াল পড়ে আছে। ড্রেসিং টেবিলের ওপরও খানিকটা এলোমেলো হয়ে আছে। এসব মিলে যা বুঝলাম তা হলো জামাই আমার খানিকটা অগোছালো। ভাবনার মতো করে তাকে প্রশ্ন করি, আপনি কিছুটা অগোছালো তাই না? প্রশ্ন শুনে শৈবাল এমনভাবে উত্তর দিল যেন তার আগে থেকে জানা ছিল আমি এমন প্রশ্ন করব। সে বলল, কিছুটা না, অনেকটাই। কিন্তু ছেলেরা তো সাধারণত অনেক গোছালো টাইপের হয়, তাই না? না, বাস্তবে ছেলেরা অনেকটা অগোছালো। তাদের গুছিয়ে দেয় তাদের মা অথবা বউ। আর তুমি যেটার কথা বলছো সেটা শুধু গল্প উপন্যাসে মানে। এক্ষেত্রে কার কী ধারণা আমার জানা নেই। আমি জাস্ট আমার ধারণাটাকে তোমাকে বলেছি। কি সহজ সরল তার স্বীকারোক্তি। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করি। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, গাল ভর্তি খোঁজা খোঁজা দাড়ি, চুলগুলো প্রয়োজনের থেকে একটু বড়, যার ফলে চুলগুলোতে চোখ রাখা দা প্রায় ঢেকে গেছে। কি সহজ সরল তার স্বীকারোক্তি। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তারকে পরখ করছি। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, গাল ভর্তি খোঁজাখোঁজি দাড়ি, চুলগুলো প্রয়োজনের থেকে একটু বড়, যার ফলে চুলগুলোতে চোখ প্রায় ঢেকে আছে। চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো বড় হওয়ার যেন তার সৌন্দর্য বেড়ে গেছে। এক মনে বসে ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। তার চোখে চশমা দেখে সর্বপ্রথম আমার মনে যে ভাবনাটা এসেছিল তা হলো লোকটা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমাকে তার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আমাকে তাকে শেষ হলে বসতে পারো, কথা আছে তোমার সাথে। তার প্রথম কথাটা শুনে লজ্জা পেয়ে যাই, কিছুটা নড়েচড়ে উঠি আমি। তারপরে শেষ কথাটা শুনে আমি সিরিয়াস হয়ে বসে পড়ি খাটের এক কোণে। কথা বলতে আমার প্রস্তুত দেখে শৈবালও কিছুটা নড়েচড়ে বসে আমার দিকে তাকিয়ে বলে, তুমি তো বেশ সুন্দরী। তোমার পেছনে এলাকার কয়টা ছেলে ঘুরছে বলো তো? শৈবালের এরূপ কথায় আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকি। মানে সিরিয়াসলি লোকটা এত সিরিয়াস হয়ে এমন কথা বলছে? আমি তো ভেবেছিলাম কত গুরুত্বপূর্ণ কথাও জানি বলবে। আমাকে এভাবে তাকিয়ে দেখতে দেখে শৈবাল বলল, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন বলো? আপনি কি, কে বললো আমি সুন্দরী? আজ পর্যন্ত এমন কথা কেউ বলেনি। আপনি বলছেন কিভাবে? যেভাবে বলা উচিত। মানে সিম্পল। মেজমা চলে আসার পর তুমি নিজের প্রতি অবহেলা শুরু করেছো। যে অবহেলা থেকে নিজের যত্ন নিতে ভুলে গেছিলে, আর এই অযত্নের কারণে তোমার সৌন্দর্যে ঢাকা পড়ে আছে। নিজের যত্ন নাও, দেখবে নিজেকে চিনতে পারবে না। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আমি শৈবালের দিকে। ইস, মানুষটা কি সুন্দর করে কথা বলে। তার মতো একটা ছেলে মডার্ন মেয়েদের ডিজার্ভ করে, সেখানে আমি গ্রামের মেয়ে, আমায় কি সে পছন্দ করবে? কথাটা মনে হতেই মুখেও বলে ফেললাম তাকে, আচ্ছা আমি তো গ্রামের 3rd ক্লাস মেয়ে, আমায় কি আপনি স্বেচ্ছায় বিয়ে করেছেন? সত্যি কথা বলতে আমি তোমাকে নিজের ইচ্ছে বিয়ে করিনি। বাবার জোরে জোরি আর ইমোশনাল ব্ল্যাকমেলের মাঝে পড়ে আমাকে বিয়েটা করতে হয়েছে।
তুমি নিশ্চয়ই শুনলে যে আমাদের রেজিস্ট্রি হয়েছে। বিয়েতে রাজি ছিলাম না বিধে আমি ইসলামিকভাবে তোমাকে বিয়ে করিনি, কারণ আমি তখন তোমার পরিচয় জানতাম না, তাই তোমাকে আমি মানতে পারিনি। থার্ড ক্লাসেও ভেবেছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি মেজমার মেয়ে, তখন ভাবলাম তোমাকে যদি থার্ড ক্লাস ভাবি তাহলে মেজমাকেও থার্ড ক্লাস ভাবা হবে। আর তোমাকে থার্ড ক্লাস ভেবে যদি আমি তোমার সাথে বাজে ব্যবহার করি, তাহলে তোমার বাবা আর সৎমার সাথে আমার আর কোনো তফাৎ তো থাকবে না। তাই ভাবলাম তোমাকে অবহেলা না করে ভালোবাসার চেষ্টা করব। আপনি কি আমার কথা না জেনে আমাকে গ্রামে গিয়েছিলেন? অনেকটা সেরকমই। বাবার আর মেজো চাচুর সাথে ব্যবসার কাজে যেখানে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে গ্রামে নিয়ে গেছিল। তারপর হঠাৎ বিয়ে। আপনার গার্লফ্রেন্ড নেই? সে কিছু বলবে না আপনি বিয়ে করায়? আমার কথা শুনে শৈবাল বলে, অনেক রাত হলো, ঘুমাবে না? শৈবালের কথা ঘোরাতে দেখে আমি অবাক হয়ে যাই। তার মানে সত্যি কি তার গার্লফ্রেন্ড আছে? কথাটা ভেবে আমার বুক ভারী হয়ে আসে। কষ্ট কি কখনো আমার পিছু ছাড়বে না? ভবিষ্যতেও কি আমার জন্য সুখ হবে না? তার কথায় কোনো জবাব না দিয়ে আমি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজা খুলতে শৈবাল আমাকে ডাকে। তুহা, তার ডাকে আমি চমকে উঠি, তার দিকে তাকাই। আমাকে তাকাতে দেখে শৈবাল মুচকি হেসে বলে, আমার মতো অগোছল ছেলের কারো স্বামী হওয়ার সৌভাগ্য হলেও বিকেলবেলায় আমি রুমে শুয়ে শুয়ে হুমায়ুন আহমেদের একটা অপেক্ষা বইটি পড়ছিলাম বললে ভুল হবে, কারণ আমি শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি, পড়া হচ্ছে না। অলস সময় কাটানো যে বই পড়া ভালো মনে করছি। এই বাড়িতে আসার পর কেটে গেছে প্রায় 15 দিন। এই 15 দিনে সবার সাথে আমার সম্পর্ক সহজ হয়েছে, খুব সহজ। তারা আমাকে আপন করে নিয়েছে। আজ 13 দিন হলো শৈবাল বাড়িতে নেই। পড়াশোনার জন্য তাকে নাকি ভার্সিটির হোস্টেলে থাকতে হয়। তার সাথে সম্পর্কটা চেয়েও স্বাভাবিক করতে পারছি না। মানুষটা কেমন যেন দূরে দূরে থাকছে। আজ এতদিন হলো বাড়িতেই নেই, অথচ সে আমার সাথে একবার যোগাযোগ করেনি। সবার সাথে কম বেশি কথা হয় তার, শুধু আমি ব্যতীত। এইসব ভাবছিলাম, হঠাৎ দরজা ঠেলে টোকা পড়লো। আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। কে আসতে পারে? এ সময় ভাবতে ভাবতে দরজা খুলে দেখি হিমেল দাঁড়িয়ে আছে। আমাকে দরজা খুলতে দেখে সে বলল, এই নাও তোমার উপহার। আমি অবাক হয়ে বললাম, আমার গিফট মানে কিসের গিফট? কে দিল? কেন দিল? উফ আপু, এত প্রশ্ন না করে দেখো তো কি আছে ভেতরে। আমার হাতে শপিং ব্যাগটা ধরিয়ে দিয়ে হিমেল চলে যায়। আমি এখনো হাঁ করে তাকিয়ে আছি তার যাওয়ার পথে। হঠাৎ করে হিমেল হাঁটা থামিয়ে বলল, আপু একটু পর রেডি হয়ে থেকো, আমরা ঘুরতে যাব। শপিং ব্যাগটা নিয়ে আমি বিছানার উপর বসে খুলে দেখি ব্যাগে একটা স্মার্টফোন। আমি ফোন হাতে নিয়ে উল্টো পাল্টে দেখি। ফোনটা গিফট পেয়ে যতটা না অবাক হয়েছি, তার সাথে বেশি অবাক হয়েছি ফোনটার ওয়ালপেপার দেখে। ছবিটা যেদিন আমি এক বাড়িতে এসেছিলাম তার পরের দিন হয়তো। আমি সোফায় বসে এক হাতে একটা বেলি ফুল, অন্য হাতে চায়ের কাপ। যখন খানিকটা ঝুঁকে চায়ের কাপে ফুট দিতে গেলাম, ঠিক তখনই ছবিটা তোলা হয়েছে। কয়েক গুচ্ছ চুলও মুখে আছড়ে পড়েছে। আমি এখনো হাঁ করে ছবিটার দিকে তাকিয়ে আছি। কে তুলো এই ছবিটা? ভাবতে আসতে তাড়াতাড়ি ব্যাগ চেক করি। ব্যাগের ভেতর একটা চিরকুট উকি দিচ্ছে। ঝটপট চিরকুটটা হাত নিয়ে খুলে দেখি গুটি গুটি অক্ষরে লেখা, তোমাকে কি বলে সম্বোধন করবো জানা নেই আমার। সম্বোধন করার মতো সম্পর্ক গড়ে ওঠেনি। সম্বোধন করার মতো সম্পর্ক গড়ে ওঠেনি এখন আমাদের মাঝে। তাই সম্বোধন করা বাদেই লিখছে, যত ব্যস্ত সময় কাটানোর কাটিয়ে নাও। আমার একটা পরীক্ষা ছিল, তাই হঠাৎ চলে আসতে হলো। মন খারাপ করো না, আর এই ফোনটা নিজের কাছে রাখো, প্রয়োজন হতে পারে তোমার। অগোছালো ছেলেটা। চিরকুটটা এতটুকুই লেখা। মনে মধ্যে 14 বার পড়লাম চিরকুটটা। 15 বার পড়ার সময় দ্বিতীয়বারের মতো দরজায় পুনরায় নক করে কেউ। দরজা দিয়ে তাকিয়ে দেখি হিমেল দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখে ভেতরে আসতে আসতে বলে, আপু তুমি এখনো রেডি হওনি? আমরা বের হবো কখন? কোথায় যাবো আমরা হিমেল? কোনো গন্তব্য নেই আজ, শুধু গন্তব্যহীনভাবে ঘুরবো। চলো চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কথা না বাড়িয়ে আমি একটা মেরুন কালারের 3 পিস পরে চুলগুলো বেনিক করে নিয়ে হিমেলের সামনে দাঁড়িয়েতেই সে বলে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বিছানায় উপর হয়ে শুয়ে আছে শৈবাল। তার পাশে বসে আছে তানিম আর নুহাস। দুজনেই শৈবালের খুব কাছের বন্ধু। দুজনের গম্ভীর চিন্তায় মগ্ন আছে। একটু পর নুহাস শৈবালকে ধাক্কা দিয়ে বলে, শৈবাল, বলেছি তো দিয়া পিচ্চি ভাবিকে পড়াতে পারবে। শৈবাল বিরক্তিতে শ্বাস ফেলে বলে,
আমিও বলেছি দিয়া বাদে অন্য কাউকে চয়েস করো। কিন্তু দিয়াতে কি সমস্যা? অনেক সমস্যা, তুই বুঝবি না। দিয়া? নুহাসের কথা শেষ করতে না দিয়েই তানিম ধমক দিয়ে বলে উঠল, একদম চুপ। আর শৈবাল, তোকে বলছি মেয়েটার এখনও এসএসসি রেজাল্ট দেয়নি, আর তুই এখনই কোচিং নিয়ে পড়ে আসিস। আরে ইয়ার, বুঝতে পারছিস না? কালকেও রেজাল্ট দেবে। এ কথাটা এখানে বলছিস ঠিক আছে, কিন্তু করে সামনে যদি কথাটা মুখ থেকে বের করিস তাহলে তোর পেট ফুটো করে দিব আমি একদম। শৈবালের কথা শুনে নুহাস ফিক করে হেসে দেয়। তারপর দুজনেই জোরাজোরিতে শৈবাল রাজি হয় তাদের ট্রিট দিতে। হোটেল থেকে বের হতেই তাদের সামনে পড়ে দিয়া, ঐশী আর ইকরা। ওদেরকে দেখেই ইকরা এগিয়ে এসে বলল, রেস্টুরেন্টে চল আস শৈবাল, আমাদের তার বিয়ের টিট দেবে। তানিমের কথা শুনে শৈবাল ওর দিকে রাগে লুকে তাকায়। শৈবাল এভাবে তাকাতে দেখে তানিম খানিকটা চুপসে যায়। এদিকে শৈবালের বিয়ের কথা শুনে দিয়া বলল, আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তাই তোদের জানানোর সুযোগ পাইনি। চল, ট্রিট দেবো তোদের। কিন্তু মেয়েটাকে শৈবাল? কোন মেয়ে? তোর বউ মানে কাকে বিয়ে করেছিস তুই? আমার কাজিন, মেজুমার মেয়ে তুহা। কিন্তু আমরা তোকে কখনো দেখিনি। দেখবি কোনো একদিন। বলতে বলতে শৈবালের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে SHE লেখা। শৈবাল অবাক হয়ে যায় তুহার ফোন দেখে। দ্রুত রিসিভ করে হ্যালো বলার আগে ওপাশ থেকে হিমেল বলল, বড় ভাইয়া একটু গেটের বাইরে আসবে। বলার পর ফোন কেটে যায়। শৈবাল আরেক দফা অবাক হয় এটা এভাবে কল কেটে যাওয়ায়। তাই বেশি কিছু না ভেবে দ্রুত গেটের কাছে এগিয়ে দেখে তুয়া আর হিমেল দাঁড়িয়ে। ওদেরকে এখানে এভাবে দেখে তার বুরুজোড়া নিজেই দায়িত্বে কুঁচকে যায়। ততক্ষণে ওরা 5 জন তাকে দেখে এগিয়ে আসে। শৈবালকে দাঁড়িয়ে পড়তে দেখে হিমেল আর তুহা তার দিকে এগিয়ে আসে। হিমেল শৈবালকে দেখে একগাল হেসে বলল, তোমাকে আপু মিস করছে, তাই নিয়ে এসেছি দেখা করাতে। হতভম্ব কাটিয়ে শৈবাল অস্পষ্টরে বলল, শৈবালের উত্তর শুনে ঐশী কপাল কুঁচকে তুহার সামনে দাঁড়িয়ে বলল, তুমি শৈবালের বউ? ঐশী নামক মেয়েটার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, তাই শুধু উপর নিচ মাথা না রেহে বললাম। মেয়েটা আবার বলল, তুমি জানো না যে আজ তুমি শৈবালের সাথে দেখা করতে আসবে? আর তার সাথে দেখা করতে আসলে অবশ্যই তার বন্ধুদের সাথে দেখা হবে। এতটুকু ধারণা নিয়েও বুঝি আমাদের জন্য একটু সাজতে পারলে না? এত খ্যাত সেজে দেখা করতে আসে নাকি কেউ? ঐশী আপুর কথা শুনে আমার চোখ ছলছল করে ওঠে। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ পুরুষালী এর শক্ত কণ্ঠ শুনে কেঁপে উঠি, তার দিকে তাকায়। ততক্ষণে সে বলে, ঐশী, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। বউটা যেহেতু আমার, সেহেতু সে স্পেশালি আমার জন্য সাজবে। কষ্ট করে কেন তোদের দেখাতে সাজবে আমার বউ? আমি যেহেতু খ্যাত সেজে আছে, তাই আমার বউ আমার সাথে দেখা করতে খ্যাত সেজে চলে আসছে। তীব্র অপমানে থমথমে মুখ তাকিয়ে আছে ঐশী। তার প্রত্যাশার বাইরে ছিল শৈবালের জবাব। সে ভেবেছিল শৈবাল হয়তো সবার চুপ থাকবে, নয়তো তাদের সাপোর্ট করবে। কিন্তু সে যে হঠাৎ করে তার বইয়ের সাপোর্ট করবে, এটা আমার এবং শৈবালের সব বন্ধুরাই বাবার বাইরে ছিল। আমি কি বলবো বুঝতে পারছি না। না পেরে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ঐশী কিভাবে অপমানিত হতে দেখে দিয়ে এগিয়ে এসে বলল, কথাটা শুনে শৈবাল ভুরু কুঁচকে দিয়ের দিকে তাকিয়ে বলল, আমি কখনো সে অপমান করলাম? আমি তো জাস্ট তার প্রশ্নের উত্তরটা দিলাম। আর যাকে তুই সামান্য মেয়ে বলছিস, সে আমার বউ হয়, তাই মুখ সামনে কথা বলবি। সে তোদের কাছে সামান্য হলেও আমার কাছে মোটেও সামান্য না। বাকি রইল ওর হয়ে জবাব দেওয়া। তাহলেও আমি যদি এখন কোনো বিপদে পড়ি, তাহলে তোরা 3 জনে কেউ এখানে এগিয়ে আসবে না। যে আসবে, আমার উচিত তার বিপদের সময় তার পাশে থাকা, রাইট? শৈবালের মুখে আমার বউ কথাটা শুনে সারা শরীর জুড়ে শীতল বাতাস বয়ে গেল। আমি কিছুক্ষণ ধাক্কানো সুরে তার দিকে তাকিয়ে থাকি। অন্যদিকে তার কথা শুনে ওরা 3 জনই গটগট করে চলে যায়। ওদের এভাবে চলে যেতে দেখে নুহাস বলল, মাম্মা একেবারে ফাটাইয়া দিছস। তার কথা শুনে শৈবাল চোখ মুখ কুঁচকে ওর দিকে তাকাতেই সে অন্যদিকে তাকায়। তানিম তার দিকে তাকিয়ে বলল,
মামা খাবো, চল না। এখন যদি না খাই তাহলে আমার পেটের নারী পরিষেবা বেরিয়ে এসে তোদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। তার কথাটা শুনে আমি ফিক করে হেসে দেই। এতক্ষণ কষ্ট যেন এক নিমেষেই উধাও হয়ে যায়। হঠাৎ মনে হলো কেউ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই আমি দ্রুত চোখ তুলে সবার দিকে একবার তাকাতে নেই। কই না তো, কেউ আমার দিকে তাকিয়ে নেই। তাহলে মন হলো কেন? খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যে যার মতো আলোচনায় মগ্ন হয়ে পড়ে। এদিকে আসার পর থেকে শৈবাল আমার সাথে একটা কথাও বলেনি, তাই আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। একটু শৈবাল তাদের উদ্দেশ্য করে বলে, তোরা হলে চলে যা, আমার একটু কাজ আছে। আর আমি আজ বাড়ি যাব, কালকে বা পরশু চলে আসবো। শৈবালের কথা শুনে আনিম হালকা ঘাড় চুলকিয়ে বলল, মামা সাবধানে চইল, দেখো আবার পা পিছলে পড়ে যাইবা। তোমার অবস্থা বেগতিক বোঝাই যাচ্ছে। কথা শুনে শৈবাল তার দিকে বুড়ো নাচিয়ে বলল, পড়বো? পড়ে যাবো কেন? আর কোথায় পড়বো? তার এত প্রশ্নে নুহাস গলা পরিষ্কার করে দুষ্ট হেসে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মেয়েটার প্রেমে। কথাটা শুনে শৈবাল হালকা কেসে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো। তার অবস্থা দেখে করে তানিম আর নুহাস মুখ টিপে হাসছে। অতঃপর দুজন শীষ বাজাতে বাজাতে প্রস্থান করলো। এদিকে আমি আর হিমেল হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছি। তারা ফিসফিস করে কি বলছে কিছুই বুঝতেছি না। তাদের চলে যেতে দেখে হিমেল কিছুটা নড়ে চড়ে উঠে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, বাঘের খাঁচায় চলে এসেছি গো তো হাবু, এখন এখান থেকে কেটে পড়ে উত্তম হবে, নয়তো বাঘের থাবা থেকে আমি বাঁচতে পারবো না। আমি চলে যাচ্ছি আপু। বলতে বলতে সেও চলে গেল। আমি এখনো ওর যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। সে কেন চলে যাচ্ছে তা কিছুতেই আন্দাজ করতে না পেরে ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে ফেলি। ঘুরে যাওয়ার নাম করে সে হিমেল আমাকে এখানে নিয়ে আসবে জানতাম না। আমি জিজ্ঞেস করতে সে বলেছিল, ভাইয়া তোমাকে দেখতে চাইছে আপু, তাই নিয়ে এসেছি। কিন্তু আমি প্রথম থেকে নিশ্চিত ছিলাম যে শৈবাল কখনো আমাকে দেখা করানোর জন্য এখানে নিয়ে আসবে না। তারপরও চুপ ছিলাম। আমাকে দেখে তার চমকে যাওয়া দৃশ্যটা মিস করতে চাইনি। হঠাৎ মুখের সামনে তুড়ি বাজাতে চমকে উঠি আমি। তার দিকে তাকাতেই দেখি বুড়ো নাচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, আচ্ছা আপনার বুড়োতে কি কোনো সমস্যা আছে? আমার অবান্তর প্রশ্ন শুনে শৈবাল হতভম্ব হয়ে যায়। তা তার মুখ দেখে বেশ বুঝতে পারছি আমি। আমার করা প্রশ্ন তার বুঝে উঠতে বেশ খানিক সময় লাগে। ততক্ষণে বলল, হোয়াট? এটা কোন ধরনের প্রশ্ন? ভ্রুতে কি সমস্যা হবে আমার? কোনো সমস্যা না থাকলে সারাক্ষণ বুড়ো কুচকে থাকেন কেন? এভাবে বুড়ো কুচকে থাকতে থাকতে একসময় আপনার বুড়ো আপনার নামে বিদ্রুপ ঘোষণা করবে। আমার কথা শুনে শৈবাল কি বলবে বুঝতে না পেরে ফের ধমক দিয়ে বলো, হ্যাঁ মেয়ে, আমার সামনে তো খুব ফটো ফটো করতে পারো, তাহলে কেউ কিছু বলে চুপচাপ হজম করো কেন? তখন তোমার এই এমন ননসেন্স টাইপের বকবকানি কোথায় থাকে? তার কথা শুনে আমি হালকা হেসে বলি, আমার পক্ষ থেকে তাদের বলার জন্য তো আপনি আছেন। যখন আপনি থাকবেন না পাশে তখন না হয় তাদের কথার জবাব দেব। এখন আপাতত আমার কথার ভান্ডার খালি করতে চাই না। খালি করলে আপনার সামনে ননসেন্সটাই বক বক করবো কিভাবে? আমার কথা শুনে শৈবাল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবতে থাকে যে এই কি সেই তোহার যে প্রয়োজনের সময় একটা কথাও বলতো না। মাত্র কয়েকদিনের ব্যবধানে মেয়েটা কত পরিবর্তন হয়ে গেল ভাবতেই সে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভেবেছিল অসুস্থ পরিবেশে থেকে থেকে মেয়েটাও হয়তো মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়েছে। হয়তো অনেক সময় লাগবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কিন্তু এত তাড়াতাড়ি সে আসবে ভাবেনি। একেই তো হলো বলে মায়ের স্পর্শ আসলে পাগল শান্ত হয়ে যায়। সেখানে তুহা তো একজন সুস্থ মানুষ। আমাকে নিয়ে শৈবাল একটা স্বর্ণকারের দোকানে আসে। দোকানে এসে সে দোকানিকে বলে, দাদা, ছোট পাথরের নাকফুল বের করেন। দোকানে কতগুলো নাকফুল বের করে তার সামনে রেখে আমাকে ইশারা করে বলল। উত্তরে শৈবাল শুধু নিচের দিকে মাথা নেড়ে হ্যাঁ বলে। দোকানি তখন তার হাতে একটা ছোট নাকফুল দিয়ে বলল, ভাই, ভাবির জন্য আপনি চাইলে এটা নিতে পারেন, ভাবিকে বেশ মানাবে এটায়। শৈবাল নাকফুলটা তার হাত থেকে নিয়ে রাখতে বলল, না দাদা, এটা সুন্দর না। অথচ এক পাথরের নিখুঁত ডিজাইন নাকফুলটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু সাহস করে বলতে পারিনি তাকে। সে আরেকটা নাকফুল হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আগের নাকফুলটা খুলে যত্ন সহকারে হাতে নিয়ে তা পরিয়ে দিয়ে মুচকি এসে বলল, না, পারফেক্ট। শৈবালের
একটা পরিবর্তনে অবাক হয়ে যায়। যে আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে আমার সব প্রয়োজনীয় মুখ ফুটে বলার আগে সে বুঝে যায় মানুষ কি সারা জীবন এমন থাকবে, নাকি তারও মোহ কেটে যাওয়ার পর সে ভুলে যাবে সব কিছুই। স্বর্ণকারের দোকান থেকে বের হওয়ার পর থেকে আমি অন্যমনস্ক হয়ে এসবই ভেবে চলেছিলাম। বাড়িতে আসার পর আমাকে অন্যমনস্ক দেখে আম্মু বলল, কাল আমার রেজাল্ট দিবে। উত্তরে আম্মুকে কিছু না বলতে যাবো তার আগেই পিছন থেকে কেউ বলে উঠল, বাহ, বিয়ের খুশিতে রেজাল্টের কথাই বলে গেছেন ম্যাম। কথা শুনে আমি চোখ বড় বড় করে পেছনে তাকিয়ে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত গুজে শৈবাল দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে বুড়ো নাচিয়ে কি জিজ্ঞেস করে। আমি তার কথায় উত্তর না দিয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু সত্যি কালকে আমার রেজাল্ট দিবে? কথা শুনে আম্মু মলিন মুখে মাথা উপর নিচ নেয় হ্যাঁ বলে বলল, আম্মু এত আত্মবিশ্বাস দেখে আমি মনে মনে একটা ফাঁকা ডোক গিলে নেই। কি করব বুঝতে পারছি না। না মেজমা, তুমি চাও, আমার কিছু লাগবে না। কথাটা বলতে বলতে আম্মু চলে যায়। আমি এখনো আগের জায়গায় থ মেরে দাঁড়িয়ে আছি। একটু পর শৈবাল আমার কাছাকাছি এসে বলল, এক মগ কফি বানিয়ে দাও। কথা শুনে আমি তার দিকে কড়া চোখে তাকিয়ে বললাম, বউ থাকতে আমি শাশুড়িকে দিয়ে কষ্ট করবো কেন? তার কথা শুনে কি বলবো ভেবে পাই না। ইচ্ছে করছে গলা টিপে ধরিয়ে রাখি কিছুক্ষণ। অতঃপর তাকে মনে মনে বকা দিতে দিতে কিচেনে গিয়ে দাঁড়াতেই পেছন পেছন শৈবালও আসে। তাকে আমার সাথে আসতে দেখে তার দিকে তাকিয়ে বললাম, কি হচ্ছে কি এসব? আমার পেছনে পেছনে আসছেন কেন? সে ফ্রেশ করে একটা আপেল বের করে ধুতে ধুতে বলল, আমার বাপের বাড়ি, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব, তাতে তোমার কি? ফটর ফটর না করে কাজে মন দাও। কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে কাজে মন দেই আমি। 2 মিনিটের মাঝে হঠাৎ কেউ একজন চেঁচিয়ে বলল, বিয়ে হয়েছে এখনো 20 দিনও হয়নি, আর তুই এখনই বউয়ের আঁচলে আঁচলে ঘুরছিস শৈবাল? কথা শুনে আমি পেছনে ফিরে চমকে উঠি। দরজার দিকে তাকিয়ে দেখি 34 কিংবা 35 বছর বয়সে একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে যথেষ্ট স্মার্ট মনে হচ্ছে তাকে। সে নাকে মুখ কুঁচকে এদিকে তাকিয়ে আছে। তাকে এগিয়ে আসতে দেখে শৈবাল কিচেন থেকে বের হয়ে তার সামনে গিয়ে তার এই বুড়ো কুঁচকে জিজ্ঞেস করলো। তার কথাটা শুনে উনি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কি হয়েছে ছোট মা, চেঁচাচ্ছ কেন? অতপর একটু থেমে আবার বলল, কি হলো কি জিজ্ঞাসা করছি আমি। বউয়ের আঁচলে আঁচলে ঘুরছিস কেন তুই? বউয়ের আঁচলে ধরে ঘুরলে শরীরে এনার্জি বাড়ে ছোট মা। তুমি যেহেতু মেয়ে, যেহেতু তুমি এই একটা এনার্জি মানে বুঝবে না। তাছাড়া শুনলাম বউয়ের আঁচল ধরে হাঁটলে নাকি পুরুষ মানুষের সুন্দর হয়ে যায়, তাই আমি একটু সুন্দর হওয়ার চেষ্টা করছি। তুমি দেখো না ছোট চাচু দিন দিন কত সুন্দর হয়ে যাচ্ছে। কি বলি তুই? তোর চাচু সুন্দর হয়ে যাচ্ছে? প্রশাসনের শৈবাল প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আয়েশ করে বলল, কিন্তু আমি তো এতদিন বাড়ি ছিলাম না, তাহলে সে কার আঁচল ধরে হেঁটে হেঁটে সুন্দর হয়েছে? আবার আরেকটা বিয়ে করেনি তো তোর চাচু? দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলতে বলতে উনি চলে যায় উপরে। এতক্ষণ শৈবালের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। লোকটা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি আবল তাবল বকছে। আমার ভাবনার মাঝেই সে এসে আমার হাত থেকে কফির মগটা নিয়ে গান গাইতে গাইতে উপরে চলে যাচ্ছে। এদিকে আমি শুধু অবাকের উপর অবাক হচ্ছি। যথারীতি সকাল 11:30 বাজে। পুরো রুম জুড়ে পায়চারি করছি আমি। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। টেনশনে মাথার রগগুলো টনটন করে উঠছে। আর আধা ঘন্টা পরে রেজাল্ট পাবলিশ হবে ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। একটু পর শ্বশুরি মা নয়তো আম্মু দরজায় টোকা দিয়ে ডেকে যাচ্ছে। সকাল থেকে না এখনো অবধি নাস্তা করিনি। গলা দিয়ে সামান্য পানি নামতে চায় না। আবার দরজা নক করতেই বিরক্ত মুখে বলে উঠি, আম্মু আমি খাবো না বললাম তো, ভালো লাগছে না আমার। কথাটা বলার পর ওপাশ থেকে কোনো উত্তর আসে না দেখে আমি নিশ্চিত হয়ে খাটে বসে যেতে ওপাশ থেকে নরম কণ্ঠে আমার নাম ধরে ডাকে। কণ্ঠটা আমার খুব চেনা। এই মানুষটা ডাকে কখনো আমি
অগ্রাহ্য করতে পারি না, তাই গুটি গুটি পায়ে এগিয়ে দরজা খুলে দিতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দরজা খুলতে দেখে বিস্ময় করার মতো একটা হাসি দিয়ে বলল, কত সুন্দর করে কথা বলে উনি, শুনলেই মনে প্রশান্তির বাতাস বয়ে যায়। আমি তার কথা শুনে মুচকি এসে বাইরে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি শৈবাল একটা সিঙ্গেল সোফায় বসে আছে, তার কোলে ল্যাপটপ, তার ঠিক পেছনে হিমেল দাঁড়িয়ে, তার হাতে একটা কাগজ উকি দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি সেটা আমার অ্যাডমিন কার্ড। তার ঠিক বিপরীত পাশের সোফায় সৈকত ভাই, বড় বাবা আর ছোট বাবা বসে আছে। এদের এত আয়োজন করা আমার রেজাল্ট দেখতে বসা দেখে আমার গলা শুকিয়ে আসছে। আমাকে নামতে দেখেই ছোট মা বলল, এত ন্যাকামি করছো কেন মেয়ে? মনে হচ্ছে সারা বাংলাদেশে একমাত্র তোমারই রেজাল্ট দিচ্ছে। তার কথা শুনে শাশুড়ি মা রান্নাঘর থেকে ধমকে উঠে থাকে, যার ফলে সে চুপ হয়ে যায়। আম্মু এসে আমাকে টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, আমার কথা শুনে বিড়বিড় করে বলে আমার কেমন লাগছে তা তোমাকে বুঝতে পারলে তো ভালোই হতো। এর মাঝে হঠাৎ হিমেল আমার অ্যাডমিনটাকে দিয়ে পেঁচিয়ে মাইক সিস্টেম করে বলল, গাইস, তোহাপুর রেজাল্ট প্রকাশ হয়েছে, তবে আনফরচুনেটলি সে A+ পায়নি। কথাটা শুনে আমার মাঝে কোনো হেলদোল হলো না, কারণ আমি যে পরিস্থিতি পরীক্ষা দিয়েছি তাতে A+ পাওয়া জীবনে সম্ভব না। একটু পর শ্বশুরমশাই শৈবালকে বলল, কিরে, রেজাল্ট প্রকাশ হয়েছে, কি পাইছে তোহা, পয়েন্ট কত? শৈবাল ল্যাপটপ বন্ধ করতে করতে উঠে দাঁড়িয়ে বলল, এ পাইছে আমাদের বৌমা, পয়েন্ট হলো 4.83। কথাটা বলতে বলতে সে উপরে উঠে যায়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। সে কি রাগ করেছে? এ গ্রেড পাওয়ার খুশিতে আব্বু মিষ্টি কিনতে গেছে, বড় বাবা বাজার করতে গেছে, আজ নাকি বাড়িতে আমার পছন্দের সব রান্না হবে। বড় মা আম্মু সবাই দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। হিমেল তার বন্ধুদের ট্রিট দিতে গেল। সবার মতো এত আয়োজন, আমার মনে হচ্ছে কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতাটা হলো শৈবাল। সেই যে নিজের রুমে ঢুকেছে, এখন অবধি তার বের হওয়ার নামগন্ধ নেই। এক সময় তার কাছে যাওয়ার লোভ সামলাতে না পেরে সোফা থেকে উঠতে দাঁড়িয়ে আম্মুকে বললাম, আম্মু আমি একটু রুমে যাচ্ছি। কথাটা বলে তার উত্তরের অপেক্ষা না করেই আমি উপরে চলে আসি। ধুক ধুক করে বুক কাঁপছে আমার। কি হয়েছে তার? সে কি রাগ করলো? কিন্তু এক্ষেত্রে তার রাগ করাটা যে বেমানান। সে কি একটুকু আন্দাজ করেনি যে কোন পরিস্থিতিতে আমি পরীক্ষা দিয়েছি? তার তো উচিত ছিল এখন আমাকে সান্ত্বনা দেওয়া বা এই সময়টাতে আমার পাশে থাকা। তাহলে সে নিজের রুমে কি করছে? ভাবতে ভাবতে দরজায় নক করে হালকা উকি দেই রুমের ভেতরে। শৈবাল খাটে হেলান দিয়ে বসে আছে, তার চোখ আমার দিকেই। আমার দিকে চোখ দিয়ে ইশারা করে ভেতরে আসতে বলো। আমি ভদ্র মেয়ের মতো ভেতরে ঢুকে তার সামনে গিয়ে দাঁড়াতেই সে ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে আমায় কথা বলতে নিষেধ করে চুপচাপ বসতে বলল। তারপর আচরণে একের পর এক অবাক যাচ্ছি আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম তার কোলের উপর ল্যাপটপ, আর সে বসে বসে ক্লাস করছে। বাড়িতে বসে ভার্সিটির ক্লাস করছে, বাহ দারুণ ব্যাপার তো। প্রায় 10 মিনিট পর সে ক্লাস শেষ করে ল্যাপটপ অফ করে পাশে রাখতে আমি বললাম, আপনি কি আমার উপর রেগে আছেন? শুনে শৈবাল ভুরু নাচিয়ে বলল, রাগ করবো কেন? রেজাল্টের জন্য। কেন, রেজাল্টের কি হয়েছে? তার প্রশ্ন শুনে আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। সে কি বলছে এসব? এমন ভ্রুক্ষেপহীনভাবে কথা বলছে কেন? আমাকে হাঁ করে তাকাতে দেখে সে 2 হাত দিয়ে আমার গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? আপনি আমাকে মারলেন কেন? যা বাবা, কখন মারলাম? তাছাড়া আমার হাতে তুমি সত্যি মার খাও তাহলে এতক্ষণ হাসপাতালে থাকতে, বুঝলে? এবার বলো, আমাকে মিস করছিলে কেন? মিস কেন করব? তখন আপনি রাগ করে আপনার রুমে চলে আসলেন, তাই জিজ্ঞেস করতে এসেছি কতটুকু রাগ করেছেন, কত % রাগ করেছেন। আমার কথা শুনে শৈবাল ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে বলল, আরে পাগলি, আমি তোমার উপর রাগ করতে যাব কেন? আমার ক্লাস ছিল তাই চলে এসছে। তার মানে আপনি রাগ করেননি? আর এখানে বসে ক্লাস করছেন কিভাবে? নুহাস ভিডিও কলে ছিল, পেছনের ক্যামেরা দিয়ে সার্কিট দিয়ে ফোকাস করেছে। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই এভাবে করতে হলো।
আর তোমার রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে বলে আমি মনে করিনি। এমন একটা অসুস্থ পরিবেশে মানুষ বেঁচে থাকতেই পারে না, সেখানে তুমি তো তোমার পড়ালেখা বাদ দাওনি। কত স্ট্রাগল করতে হয়েছে তা একটু হলেও অনুভব করতে পারছি আমি, তাই রাগ করিনি। আর তাছাড়া রাগ করবোই বা কেন? আজ যদি তুমি স্বাভাবিক একটা পরিবেশে পরীক্ষা দিতে, ঠিক মতো পড়ালেখা করতে, আমি যদি তোমার পড়ালেখার দায়িত্ব নিতাম, তাহলে রেজাল্ট খারাপ হলে রাগ করতাম। কিন্তু সব কিছু যখন হয়নি তখন আমি রাগ করব কেন? পাগল মেয়ে। তার কথা শুনে শুনে যেমন ভালো লাগা কাজ করছে, তেমনি বুকের ওপর থেকে একটা ভারী বোঝা নেমে যায়। আমি মুখ দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে নিচের ঠোঁট কামড়ে ধরে মুচকি এসে বলল, এভাবে তাকিও না মেয়ে, প্রেমে পড়ে যাবে। তার কথা শুনে মুচকি হেসে মনে মনে বললাম, আমি আপনার প্রেমেই পড়তে চাই। একবার নয়, দুবার নয়, বারবার নয়, হাজার কোটি বার পড়তে চাই। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার প্রেমে পড়তে চাই। কিন্তু মুখ ফুটে বললাম, আপনার প্রেমে পড়ার মহাসাগরে ডুব দেওয়ার সমান। আমি ভাই এত রিস্ক কাজ করতে চাই না। ওকে, আমি বরং সেদিন অপেক্ষায় থাকি যেদিন তুমি মুখ ফুটে বলবে আমি একটা ভুল করেছি শৈবাল, ভুল করে মহাসাগরে ডুব দিয়েছে। এখন আমি বাঁচবো কিভাবে? সেদিন কিন্তু বাঁচাতে আমাকে এই সাগরে ডুব দিতে হবে। শেষের কথাটা শৈবাল আমার দিকে অনেকটা ঝুঁকে বলল। হঠাৎ তার এমন কথায় আর কাজে আমি হকচকিয়ে কিছুটা পিছিয়ে যাই। চোখ পিটপিট করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। তার বড় চুলগুলো চশমার উপর হেলিয়ে পড়েছে। হঠাৎ আমার মনে একটা সুপ্ত ইচ্ছা জাগলো তার চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে, কিন্তু অতটুকু সাহস আমার এখনো হয়নি। তাই আরেকটু পিছিয়ে গিয়ে বললাম, এত কাছে আসবেন না প্লিজ, বুকের ভিতর ঢোল বাজে। কথাটা শুনে শৈবাল কানের কাছে ফিসফিস করে বলল, আর একটু জোরে পেটাতে বলবো ঢোল? আপনি দিন দিন কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছেন। কথাটা বলতে বলতে আমি সরে এসে দৌড়ে রুম থেকে বেরিয়ে যাই। তোবার যাওয়ার পথে তাকিয়ে শৈবাল বলল, সে তো আমি আরো 2 বছর আগে পাগল হয়েছিলাম, ওই সময় অপ্রকাশিত ছিল, এখন তোমার কাছে প্রকাশিত হলো। শৈবাল আমাকে একটা কোচিংয়ে ভর্তি করে প্রয়োজনীয় সব কিছু কিনে দিয়ে সেই যে গেল, আজ 1 মাস হতে চললো, তার কোনো খোঁজ নেই। এর মাঝে আমাকে থ্রেট দিয়েছে পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হবে, তাই সেইভাবে পড়ালেখা শুরু করেছি। এবারেতে আমার প্রধান কাজ হলো 3 বেলা খাওয়া, কোচিং গিয়ে ক্লাস করা, নিয়মিত পড়া আর ঘুমানো। এছাড়া আম্মু বড় মা কেউ আমাকে কোনো কাজ করতে দেয় না, বরং নিজে থেকেই কাজ করতে গেলে 2-3টা রাম ধমক দিয়ে বসিয়ে দেয় আমাকে। তাই কাজ করাও বন্ধ করলাম। বর্তমানে আমি পড়তে বসে আছি, কিন্তু পড়া হচ্ছে না। শৈবাল আমার সাথে এখন পর্যন্ত একবারও যোগাযোগ করেনি। অবশ্য আমার কাছে তার নাম্বার আছে, কিন্তু ফোন করতে ভয় লাগে। যদি সে ফোন রিসিভ করে ধমক দেয়, তাহলে যা জিজ্ঞেস করে কোনো ফোন দিয়েছি তখন কি জবাব দেব, সেই ভয়ে তাকে ফোন করার থেকে বিরত আছি। এখন কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছি না, খুব বাজেভাবে তাকে মিস করছি। তার অগোছালো চলাচল, ভুরু কুঁচকানো কথা বলা, সব কিছু মিস করছি। আপু চলো আমরা আইসক্রিম খাবো। ইমেলের কথা শুনে আমি চমকে তার দিকে তাকাই। সে আমার সামনে সাহেবী স্টাইলে দাঁড়িয়ে আছে। তার কথাটা বোধগম্য হতেই ভুরু কুঁচকে আমি বললাম, এই শীতে আইসক্রিম? জীবনে ইউনিক হতে শিখো আপু, ইউনিক। শেষের কথাটা সে অনেকটা সুর টেনে বলল, শীতকালে আইসক্রিম খেলে কি মানুষ ইউনিক হয়ে যায়? আরও কতজন আছে তারাও তো শীত আর গরমকাল বোঝে না আইসক্রিম খাওয়ার সময়। আমি বললাম, তাহলে আমার তাদের দলেই না হয় যোগ দিলাম। কথাটা বলতে বলতে সে আমাকে চেয়ার থেকে টেনে নিয়ে বাইরে যেতে লাগলো। আমারই বা আর কি করার আছে এই পাগলের পাগলামি সায় দেওয়া ছাড়া? তাই কিছু না বলে তার পায়ে পা মেলাতে ব্যস্ত হয়ে যাই। নিচে নামতেই মুখোমুখি হই আম্মুর বড় মা আর ছোটো মার। তারা বসে বসে খোশ গল্প মেতে উঠছে। আমাদের নিচে নামতে দেখে ছোটো মা বলল, কিছু লাগবে নাকি তোমাদের? না ছোটো মা, আসলে আপুর একটা নোট লাগবে তো সেটাই নিতে যাচ্ছি আমরা। এমা আপু এটা তো ভাই দিয়ে আছে। তার এত গোছালো মিথ্যে দেখে আমি নিজেই কনফিউশন হয়ে যাই। আসলেই কি সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে? এমা আমার নতুন ফ্রেন্ড, আমার এই কোচিংয়েই পড়ি।
ইমা আমাকে চুপচাপ স্বভাবের, আর আমিও কারোর সাথে কথা বলতাম না, তাই সে আমার সাথে বন্ধুত্ব করেছিল। ভালোই জমে উঠেছিল আমাদের বন্ধুত্ব ভাব। হঠাৎ করে কেউ দেখলে বলবেই না সে আমার নতুন বান্ধবী। যাই হোক, কোনো মতে হিমেল মিথ্যাটা বলে আমাকে টেনে নিয়ে চলে আসে। তারপর শুরু হয় তারা সারাদিনে যত কিছু করেছে সব হিসাব। আমি আর হিমেল গল্প করতে করতে অনেক দূর চলে আসার পর সে বলল, আপু তুমি এখানে দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিও। সে মাথা দুলিয়ে চলে যায়। হঠাৎ আমার হাতে থাকা মুঠোফোনটা কেঁপে ওঠে। আমি চমকে উঠি, স্ক্রিনে তাকিয়ে দেখি ইমা নামটা জলজল করছে। আমি কোনো কিছু না ভেবে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলি, এতক্ষণ তোর আমার কথা মনে পড়লো? সারাদিন একটা কলও করিসনি, আর আজ কোচিংয়েও আসিসনি কেন? তো সেটা বুঝি আমাকে জানানো যায় না? কি হয়েছে তোর ভাইয়ের? খবর আর কি বলবো, ইমার সাথে কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলেছি আমি। কখন যে ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে পড়েছি তা খেয়াল করিনি। হঠাৎ কোনো কিছুর ধাক্কায় আমি ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়ি, আর আমার পায়ের উপর দিয়ে কিসের চাকা যেন উড়ে যায়। যেটার ধাক্কা খেয়েছি সেটা হলো একটা সিএনজি। ঘটনা আকস্মিক, আমি হতভম্ব হয়ে যাই। অতঃপর পায়ের উপর দিয়ে চাকা যেতেই অনেক জোরে চিৎকার করে উঠি। 1 মিনিটের মাঝে আমার চারদিক ভিড় জমে যায়। আমি আশেপাশে অসহায়ের মতো তাকাচ্ছি একটা চিরচেনা মুখ দেখার আশায়, কিন্তু এখনকার কাউকেই আমি চিনতে পারছি না। চারদিক থেকে একজনের এক এক কথা ভেসে আসছে। আমি চোখ বন্ধ করে পায়ে হাত দিয়ে বসে আছি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ ভিড় ঠেলে হিমেল ভেতরে এসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ধরে জিজ্ঞেস করলো, আপু এই তো আপু, তো আপু তুমি ঠিক আছো? কোথায় ব্যথা পেয়েছো তুমি দেখি? বলো না আপু, কোথায় ব্যথা পেয়েছো? খুব বেশি জোরে লেগেছে তোমার? চিন্তা করো না আপু, আমি এখনই তোমাকে নিয়ে যাচ্ছি এখান থেকে। মামা প্লিজ একটু হেল্প করুন না আপুকে তুলতে। হিমেলের ব্যাকুল সুর শুনে আমি তার দিকে তাকিয়ে মলিন হাসি। 14 বছরের ছেলেটা মনে হচ্ছে হঠাৎ করে কত বড় হয়ে গেছে। তার কথাগুলো পাশ থেকে একজন এগিয়ে এসে বলল, বলতে বলতে লোকটা আর হিমেল আমাকে তুলে দাঁড় করায়। আমি কোনো মতে হিমেলের গা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি। হিমেল অনেক যত্ন করে আমাকে রিকশায় বসিয়ে আমার মাথাটা তার কাঁধে রাখে। পকেট থেকে রুমাল বের করে আস্তে করে রক্ত পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে। খাটে হেলান দিয়ে শুয়ে আছি আমি। আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আম্মু বসে বসে চোখের পানি ফেলছে। বড় মা যত্ন সহকারে আমাকে খাইয়ে দিচ্ছে। ছোট মা একটা বালিশ নিয়ে আমার পায়ের নিচে দিয়ে পাশে বসে হাত পা আরও চেক করে অন্য কোথাও আঘাত পেয়েছি কিনা। আর আমার সামনেই অন্যরা বিরুষ মুখে দাঁড়িয়ে আছি। আমি বরাবর করে তাদের বলছি আমি ঠিক আছি, তারপরেও তারা হতাশ লেগেই আছে। নে ওষুধটা ধর, এটা খেয়ে এখন ঘুমাবি। আর কোনো কথা শুনতে চাইছি না আমি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধটা খেয়ে শুয়ে পড়ি। এর মধ্যে আম্মু জেদ করে বসে সে আমার সাথেই ঘুমাবে। আম্মুর কথা শুনে আমিও আর আপত্তি করি না। সবাই একে একে চলে যায়। আব্বু যাওয়ার আগে আমার মাথায় বুলিয়ে কপালে চুমু খেয়ে এঁকে দিয়ে বলে, তার এত আবেগ ঘন কথা আমার চোখ আবার টলমল করে ওঠে। আমি ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে আছি। সে কথাটুকু বলে প্রস্থান করে। সকালে মিষ্টি রোদে চোখ মুখে আশ্রে পড়তেই আমার ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ করে আড়মোড়া ভাঙতে গিয়ে পায়ের টান করে মৃদু চিৎকার দিয়ে উঠি। এই তুহা, ঠিক আছে তুমি? পায়ে ব্যথা লাগছে বেশি? দেখি কি হয়েছে বলো তো। চোখ খুলে কথার মালিকের দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ি। আমার মুখের দিকে ঝুঁকে আছে শৈবাল, তার এক হাত আমার গালে। সে বারবার আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে একই কথা। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। তাকে এইমাত্র এইখানে আশা করিনি। হঠাৎ তাকে দেখে খুশিতে কেঁদে দিই আমি। কাল রাত থেকে মনে কিছুটা ভার ছিল আমার এই অবস্থায় তাকে পাশে না পেয়ে, কিন্তু এখন যখন ঘুম ভাঙার পর তাকে দেখলাম তাতে আমার খুশির বাঁধ ভেঙে যায়। আমাকে কাঁদতে দেখে সে আবার অস্থির হয়ে ওঠে। খুব যত্ন সহকারে আমাকে উঠিয়ে খাটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে বলল,
একটু কষ্ট করে বসো যান, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। খুব বেশি ব্যথা লাগছে? তার প্রশ্নে আমি কোনো রকম অগ্রাহ্য করে তাকে উল্টো প্রশ্ন করি, আপনি কখন আসছিলেন? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আমি আসছি বলেই সে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই রুমে আম্মু আসে। তাকে দেখে আমার ঠোঁটের কোণে এক চেলতে হাসি জমে। কাল সারা রাত সে আমার পাশে ছিল। সে নিশ্চয়ই জানে শৈবাল কখন এসেছে। যেই বাবা সেই ক্যাশ। আম্মুর কাছে কিছু বলার পূর্বেই আমি তাকে প্রশ্ন করলাম, কাল রাতে আসছে 1:30টার দিকে, মধ্যরাত থেকেই তোর প্রচুর জ্বর উঠেছিল। আমি কি করব ভাবতে ভাবতে শৈবাল হাজির হয়। তারপর সেই তো সারা রাত সেবা যত্ন করে জ্বর নামিয়েছে। আমার রুমে চলে যেতে বলার পর কোনো উপায় না পেয়ে চলে গিয়েছিলাম আমি। ভোর রাত্রে নাকি তোর জ্বর কমেছিল। সারা রাত ছেলেটা এক দণ্ড ঘুমাতে পারেনি। আজ 3 দিন হলো সোহেল বাড়িতে আছে। বড় মায়ের কাছ থেকে শুনলাম সে নাকি আর হলে থাকবে না, এখন থেকে বাড়িতেই থাকবে। আমি অবশ্য এসব নিয়ে তার সাথে কোনো কথাই বলিনি। সে আমার সাথে প্রয়োজন ব্যতীত কথা বলেনি এই 3 দিনে। আমার আশেপাশে আসে বা পা ড্রেসিং করতে গেলে তার দিকে করুণ মুখে তাকালেও কাজের কাজ কিছুই হয় না। সে তার মতো ভাব নিয়েই থাকে। এখানে আমার কি দোষ বুঝতে পারছি না আমি। সে কেন আমার উপর রেগে আছে? সত্যি কি রেগে আছে? বেডের উপর বসে গালে হাত দিয়ে এসে ভাবছি। হঠাৎ পাশে কিছু শব্দ হতে চমকে উঠি। পাশ ফিরে দেখি শৈবাল বসে আছে ডিভানে। ড্রেসিং টেবিলের উপর একটা বই শব্দ করে রেখে তারপর সে বসে পড়লো। আমার কেন জানি মনে হলো সে আমার দৃষ্টি আকর্ষণ করতে শব্দ করে বইটা রেখেছে। ভেবে নিঃশব্দে হেসে ফেলি আমি। অতঃপর হাসি থামিয়ে কিছুটা কান্না কান্না ভাব নিয়ে তাকিয়ে বললাম, শুনুন, আপনি আমার সাথে কথা বলেন না কেন ঠিক করে? ঠিক করে কিভাবে কথা বলতে হয় জানা নেই আমার, জেনে তারপর বলবো, শৈবাল বলল। তার কথাটা শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলি আমি। এই মানুষটা তেড়াভাবে কথা বলছে কেন? এভাবে বলছেন কেন? আমি কি করেছি? ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কি ইচ্ছে করে রাস্তায় শুয়ে পড়েছিলাম নাকি? আমি তো সেসব নিয়ে কথা বলিনি, তাহলে সেসব টানছো কেন? আজব, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি কেন রাগ করব? রাগ করতে হলে যে অধিকার লাগে সে অধিকার কি আমার আছে? শৈবালের এমন গাছাড়া ভাবের কথা বলতে দেখে চোখ টলমলো করে উঠলো আমার। এদিকে তার কথা শুনে কান্না পাচ্ছে, অন্যদিকে প্রচুর রাগও হচ্ছে। সেভাবে কথা বলছে কেন ভেবে রাগে দুঃখে বেডে থেকে নামতে গিয়ে পায়ের চাপ পড়ায় ব্যথায় কুকিয়ে উঠি আমি। আমাকে ব্যথা ব্যথা দেখে সে তাড়াতাড়ি করে উঠে এসে আমাকে পেছন থেকে এক হাত দিয়ে পিঠে জড়িয়ে ধরে অন্য হাত আমার এক হাত ধরে বসাতে বসাতে বলে, পাগল নাকি তুমি? এভাবে এই পানি কে উঠে দাঁড়ায়? এত কমনসের অভাব কেন তোমার? কথাটা শুনে নাক টানতে টানতে আমি বললাম, আপনার তো খুব কমন সেন্স আছে, তাহলে আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমাকে কাতে দেখে সে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললো। আমি এখনো বসে বসে কান্না করছি। এভাবে কান্না কেন করছো? তোমার কি জামাই মারা গেছে? চুপচাপ বসে থাকো, আমি আসছি। বলতে বলতে সে উঠে নিলে আমি তার কোমরের পাশের সাথে কিছু অংশ টেনে ধরে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলি, প্লিজ আমার সাথে এমন করবেন না, আমার খারাপ লাগছে তো। শৈবাল কিছু না বললে আমার পাশে বসে চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলো, আমি তো তোমার উপর রাগ করিনি, আমার নিজের প্রতি রাগ লাগছে। তোমাকে সঠিকভাবে প্রোটেক্ট করতে পারছি না আমি। তোমার সব দায়িত্ব নিয়েও সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারছি না। সেসব ভাবলে নিজের প্রতি রাগ লাগছে আমার। তোমার সাথে কথা বলতে গেলে কিভাবে না কিভাবে বলি ঠিক নেই, যে প্রয়োজন ছাড়া কথা বলিনি। আমি অবাক চোখে তাকিয়েছি শৈবালের দিকে। সে কি সুন্দর করে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে যাচ্ছে, অথচ সে ইচ্ছে করলেই বলতে পারতো, তুহা ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলে তো অ্যাক্সিডেন্টটা হবেই, তুমি কোনোদিন নিজের নিয়ে একটু সিরিয়াস হবে না? আমাকে এত প্যারা দিচ্ছ কেন? কিন্তু সে এসব না বলে সব দোষ নিজের উপর চাপাচ্ছেন। এই মানুষটা আমি যত দেখি ততই মুগ্ধ হই। এই মুগ্ধতা কখনো শেষ হওয়া নয়। শৈবাল উঠে গিয়ে ফার্স্ট এড বক্সটা এনে নতুন করে ব্যান্ডেজ করে দিয়ে পাটা যত্ন সহকারে টান টান করে মেলে দিয়ে তার নিচে একটা বালিশ দিয়ে রাখে। তার এই কাজে গত 3 দিন ধরেই
অবহেত রেখেছে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসা, ফ্রেশ করে বের হওয়া, আমাকে খুব যত্ন করে বেডে বসিয়ে দিত। নিচ থেকে গিয়ে নাস্তা নিয়ে আসতো, পড়ার সময় বইগুলো সামনে এগিয়ে দিত, কিছু না বুঝলে সুন্দর করে বুঝিয়ে দিত, আর আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাক। সেসব থেকে এত অত্যাচার পেয়ে এরকম এত কেয়ারিং একজন জীবনসঙ্গী পাবো ভাবিনি। ভেবেছিলাম বাকি জীবনটা অবহেলায় কেটে যাবে। আগে কখনো কষ্ট পেলে কান্না করতাম না, আর এখন অল্প সুখেই চোখে পানি চলে আসে। তুমি বসে একটু রেস্ট নাও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন? এই কথাটা শুনে শৈবাল দুষ্ট হেসে বলল, চোখে হারাচ্ছ নাকি স্বামীকে? তোমার পাশে শুয়ে থাকবো নাকি সারাদিন সারা রাত? তার কথাটা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে বলি, ছি, নেগেটিভ ভাবছেন কেন? যা বাবা, নেগেটিভ ভাবো কেন? আমার বউ আমাকে চোখে হারাচ্ছে, সেটা তো সত্যি, তাই আমার ভাবনাটাও পজিটিভ। বলছে আপনাকে, বেশি বুঝেন আপনি। আমার কথা শেষ হতে শৈবাল কি যেন বিড়বিড় করতে করতে চলে যায় রুম থেকে। বসে বসে পড়ছি আমি, আমার পাশে হিমেল বসে আছে, সে বায়না করছে আর আজ আমার সাথে পড়তে বসবে। কিছু না বুঝলে আমি তাকে বুঝিয়ে দিব, তাই সে আমার সাথে বসেই পড়ছে কম, কথা বলছে বেশি, তার জন্য আমি পড়াতে মনোযোগী হতে পারছি না, কিন্তু তারপরেও চুপচাপ হজম করছি। ভালোই লাগছে আমার বেশ। এত দিন জ্বালানোর মতো কেউ ছিল না, আর এখন যে আছে তাকে খুব সহজেই সহ্য করছি আমি। একটু বিরক্ত লাগছে না আমার, বরং মনের মাঝে আলাদা একটা শান্তি বয়ে যাচ্ছে। একটু পর দরজা ঠেলে শৈবাল রুমে ঢুকে, তার হাতে দুটো পলিথিন। এসে একটা শৈবালের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এনে ধর, এটা নিয়ে বড় মার হাতে দে। আইসক্রিম ভাইয়া, ওয়াও। খুশি নাচতে নাচতে হিমেল রুম থেকে বের হয়ে যায়। আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। শৈবাল আমার পাশে ধাম করে বসে বলল, নাও ধরো এটা। আমি হাতে নিতে নিতে বললাম, কি করব? এটা আমি? হাতে নিয়ে বসে থাকো, আর না হলে ইচ্ছে হলে খেতে পারো। তার তেরা কথায় আমি চোখ মুখ কুঁচকে ফেলে পলি খুলে দেখি তার মধ্যে দুটো আইসক্রিম আর ফুচকা। আমি আইসক্রিম দুটো বের করে তার দিকে একটা বাড়ি দিয়ে বললাম, খাবেন? যে আইসক্রিমের জন্য অ্যাক্সিডেন্ট হলো তারই খাওয়া উচিত, এটা আমার না।